কাজ সহজ করতে দুভাগ করা হয়েছে এনবিআরকে। অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, রাজস্ব বাড়ার আশা অর্থ উপদেষ্টার। দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল। ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করল হাইকোর্ট। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতে দলের নিবন্ধন বাতিলের নজির, দেশে এটি প্রথম। শুনানিতে আইনজীবী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের মামলার রায় ১৭ মে। বিচার শুরুর মাত্র ২৫ দিনের মাথায় হতে যাচ্ছে রায়। এবং ব্যাপক সংস্কার করতে গেলে নির্বাচন ব্যাহতের শঙ্কা সিপিবির। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। এনবিআর বিলুপ্ত হয়নি, কাজ সহজ করার জন্য দুভাগে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এর ফলে রাজস্ব আদায় বাড়বে। এনবিআর প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজস্ব নীতি ও বাস্তবায়ন একই বিভাগ করতে পারে না, এতে জটিলতা বাড়ে। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার রাতে অধ্যাদেশের মাধ্যমে ভেঙে গেল ৫৩ বছরের এনবিআর। তবে এই সিদ্ধান্ত কি হঠাৎ? গেল ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যমান এনবিআরকে ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এ দুটি কার্যক্রমকে পৃথককরণের প্রস্তাব অনুমোদন করা হয়। এরপরে জারি হলো রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫। রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠন করল সরকার। এর মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত নয়, বরং দুটি বিভাগে ভাগ করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এতে কাজ সহজ হবে। এনবিআর কর্মকর্তাদের এতে অসন্তোষ হওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। অতএব এনবিআর এর আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে রাজস্ব আহরণে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানান উপদেষ্টা। বলেন, ইতোমধ্যে ২% বেড়েছে, এবছর আরও বাড়বে। রাজস্ব আদায় কোনো প্রভাব না হওয়ার আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করবো, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না। এবার বাজেটের আকার কিছুটা কম হবে বলে আভাস অর্থ উপদেষ্টার। ব্যাংক থেকে ধার কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না বলেও জানান তিনি। ব্যাংক থেকে বড়োইং করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিল করার জন্য ডাক্তার জুবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।
সর্বোচ্চ আদালতের রায়ে জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবী শিশির মনির। শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে আইনজীবী জানান, আদালতের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ঘটনা বাংলাদেশে এটি প্রথম। মামলার পরবর্তী শুনানি বুধবার। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আর 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন আদালত বাতিল করতে পারে না মর্মে যুক্তি দেন জামায়াতের আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক। বলেন, এটা নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ। এ সময় প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে আইনজীবী জানান, দেশে আদালতের নির্দেশে রাজনৈতিক দলের নিবন্ধনের বাতিলের নজির নেই। যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারা এই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে বলে আশাবাদ আইনজীবীর। জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। আপিলের পরবর্তী শুনানি বুধবার। দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন। জাহিদ হাসান, এখন ঢাকা। বিচারপতি খোদ পুলিশের ফোনে কথা বলছেন আসামি, তাও আবার আদালত প্রাঙ্গণে। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরোলেও এখনও বেপরোয়া আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। কারাগার বা থানা থেকে এজলাসে নিয়ে আসার পথে আসামিরা পাচ্ছেন নানা অবৈধ সুযোগ। আমান আহমেদকে সাথে নিয়ে বাকিটা জানাবেন মশিউর অনেক। ন্যায় বিচারের সর্বোচ্চ মঞ্চ বিচারালয়। এই মঞ্চে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে হয় সত্য মিথ্যার ফয়সালা। কিন্তু ন্যায় বিচারের সেই মঞ্চে হাজিরাকালে অভিযুক্তদের বিশেষ কিছু সুবিধা দিচ্ছে একটি চক্র। বলতে পারবো, আমার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবো, আমরা ফোনে কথা বলাই না ভাই। আপনারা ফোনে কথা বলেন না? না, শুধু আমরা বাইরে তত্ত্বাবধানের জন্য, আমরা ভিতরে কেউ না। এটা ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এটার ফিডব্যাক। এখন টেলিভিশনের গোপন ক্যামেরায় ধরা পড়ে আইনের তোয়াক্কা না করেই আসামির হাতে মোবাইল তুলে দিয়েছে 3 পুলিশ সদস্য। আর সেখানেই শেষ নয়, ফোনালাপের পুরোটা সময় তাকে পাহারা দেন এই আইনের রক্ষকরা। পরিচয় গোপন করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ নিয়মিতভাবে আসামিদের এই সুযোগ করে দেন। জানা যায়, প্রতিটি ফোনালাপের পেছনে থাকে নির্দিষ্ট আর্থিক লেনদেন, যার পরিমাণ নির্ভর করে অপরাধীর পরিচিতি ও মামলার গুরুত্বের ওপর। আদালতে হাজিরার সময় বা গারদে আসামির মোবাইল ফোনে কথা বলা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিএমএম আদালতের প্রশাসনিক প্রধান উপপুলিশ কমিশনার তারেক জুবায়ের। একজন আসামিকে কথা বলে দিয়েছে, তো এটি একটি অপেশাদার আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমরা বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব এবং এই 3 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব। আমাদের পুলিশ সদস্যদেরকে যে সচেতন করার ক্ষেত্রে ট্রেনিংয়ের তো 3টা বিষয় থাকে। একটা হচ্ছে যে নলেজ, KSA বলে, নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল, এই 3টাই হয়। তো আমি আশা করছি যে এই ট্রেনিং যেহেতু আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং আমি নিজেও এটা করাচ্ছি, শুরু করেছি এই সপ্তাহ থেকে, তো আমাদের পুলিশ সদস্যদের এই ধরনের অপেশাদার আচরণের পরিবর্তন হবে। আদালতে আসামি আনা নেয়ার কাজ করেন মূলত গারদের পুলিশ সদস্যরা।
এছাড়াও প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কেউ ফোনে কথা বলানোর সঙ্গে জড়িত হলে ছাড় না দেওয়ার তাগিদ দিলেন পাবলিক প্রসিকিউটর। ধরনের কোনো মোবাইলকে যদি ব্যবহার করে আদালতের ভিতরে এজলাসে বিচার চলাকালীন সময় অথবা বিচারের পূর্বে যখন আসামিদের নিয়ে আসা হয় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মোবাইলগুলো সিজ করা হবে। প্রসিকিউশনে যারা আছে তারা যদি কেউ ধরনের পুলিশ বা অন্য কেউ যদি এটা সহায়তা করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং আমাদের এখানে যে ডিসি প্রসিকিউশন আছেন এবং যারা এডিসি আছেন, দায়িত্বে আছেন, তারা এই ব্যাপারে খুবই তৎপর। তবে এমন ঘটনা আদালতে খুব হরহামেশাই ঘটে বলে দাবি করেন অনেক আইনজীবী। আদালত চলাকালীন সময় কিংবা আদালতে হাজিরার সময় মোবাইল ফোন ব্যবহার করা আইনত নিষিদ্ধ, কিন্তু দুঃখজনকভাবে পুলিশের সহায়তায় অনেক সময় ঘটনাটি ঘটে থাকে। আমরা এই ঘটনাকে বেআইনি বলবো না, এটা রীতিমতো আদালতকে অপমান করার শামিল। বিভিন্ন থানা কিংবা হাজতখানা থেকে আসামিদের বা অভিযুক্তদেরকে নিয়ে আসার জন্য এই সমস্ত প্রিজন ভ্যানগুলো ব্যবহার করা হয়। এরপরে সেখান থেকে নামিয়ে তাদেরকে রাখা হয় গারদে এবং ঠিক এই রাস্তা ধরে তাদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় এজলাসে। কিন্তু এই রাস্তার মাঝখানের সময়টাতে একটা পক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সুযোগ করে দেন বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার জন্য। প্রশ্ন হলো 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আদালত প্রাঙ্গণের প্রেক্ষাপট পরিবর্তন করতে ঠিক আর কত সময় লাগবে? মশিউর অনিক, এখন, ঢাকা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, গতকাল মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, তবে সেদিন পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ ফের যুক্তিতর্ক তুলে ধরেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সেই হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশকে এগিয়ে নিতে অনির্বাচিত নয়, নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। অন্যদিকে ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কার লং মার্চ স্মরণে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। হাফিজউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের পেছনে জনসমর্থন না থাকায় এটি দুর্বল সরকার। মানবিক করিডোর নিয়ে সরকারের কর্তা ব্যক্তিরাই নানামুখী কথা বলায় জনগণ অন্ধকারে আছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, তিস্তায় পানি নিয়ে আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ। ফারাক্কা দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফেলবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। 72-এর পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করেছেন, এরা তো সবাই বামপন্থী ছিল। মাওলানা হামিদ খান ভাসানী প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছো শেখ মুজিব, তুমি সেটা তারিখ ঘোষণা করো। তারপরে প্রত্যাহার হয়েছে। এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাসানী ন্যাপ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি, হক তোহা সাহেবের সাম্যবাদী দল, মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি জাসদ, যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি। জুলাইয়ে আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ 3 কার্যদিবসের মধ্যে ঘোষণা। জুলাই যোদ্ধা সুরক্ষা আইন দ্রুত কার্যকর। 30 কর্মদিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই।
মঙ্গলবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব সালমান হোসেন। নির্ধারিত সময়ে দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে, তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জনগণের পূর্ণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পাশাপাশি দল হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। জুলাই ঐক্যের নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগের পাশাপাশি সকল সহযোগী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিষিদ্ধ করা। শুধু তাই নয়, গত 15.5 বছরের দুঃশাসনের সহযাত্রী হিসেবে কাজ করে 14 দল। এ সময় জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বলেন, এসব দল নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, সমস্ত ভ্রাতৃপ্রতিম সংগঠন যা যা আছে এর সাথে রিলেটেড সবাইকে নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। গভর্নমেন্ট যেহেতু 30 দিন কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটা অঙ্গীকার করেছে, আমরা এটা আশ্বস্ত এবং আশাবাদী। সেই সাথে আমরা বলতে চাই যে আমরা একটা ডেমো তাদের কাছে প্রপোজ করতে চাই। দায়িত্ব নেয়ার 9 মাস পর প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে নতুন করে আলোচনায় চট্টগ্রাম বন্দর। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষার কালুরঘাট সড়ক ও রেল সেতুর। চট্টগ্রামের সন্তান হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এই অঞ্চলের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে এই অঞ্চলের মানুষের ভাবনা ও দাবি তুলে ধরেছেন হাজেরা শিউলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো চট্টগ্রাম সফর, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের সন্তান হওয়ায় এই সফর ঘিরে চট্টগ্রামবাসীর প্রত্যাশাও অনেক। চট্টগ্রাম সমুদ্র বন্দরের যথাযথ ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেবে এই সরকার, এমন চাওয়া ব্যবসায়ীদের। গুরুত্ব পাচ্ছে কক্সবাজার পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণের বিষয়টিও। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার যেই প্রকল্পটি, বিশাল একটি প্রকল্প চলমান রয়েছে, সেটাকেও কিন্তু একটা স্পেশাল নজর দেওয়া উচিত। এটা দীর্ঘদিন হয়ে গেল, আমরা কিন্তু ওটার সুফল এখনো পাচ্ছি না। পুরনো কক্সবাজার সড়কটাকেও 4 লেন উন্নতকরণের কথা বলছিলাম আমরা। এই চট্টগ্রামের এই একটা অমূল্য সম্পদ কক্সবাজার, সেটাকে প্রকৃত কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত মানুষের প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিরাও ঘুরে গেছেন চট্টগ্রাম বন্দর। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার পরিদর্শনকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এরই মধ্যে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বেশ সরব নানা পক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী দিনের বাণিজ্যিক চাহিদা পূরণে বে টার্মিনালের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অতীতের মতো কারো স্বার্থে যেন চট্টগ্রাম বন্দর ব্যবহার না হয় সেটি নিশ্চিত করবে এই সরকার। বিদেশি অপারেটররা আসবে, সেটা বিরোধিতা আমি করব না, তবে বিদেশি আনার প্রয়োজন আছে কিনা সেটার একটা মূল্যায়ন হওয়া দরকার। এই সরকারের আমলে আমরা চাইব যে একটা প্রকৃত একটা হোক, মানে একটা মূল্যায়ন হোক যে আসলে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর প্রয়োজন আছে কিনা। বে টার্মিনালকে ঘিরে অনেক বড় বড় বিদেশি যে সকল আপনার বিনিয়োগকারী আছেন, তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। বিনিয়োগ হলে আমাদের যে অর্থনীতিতে আমাদের একটা সঞ্চালন তৈরি হবে। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হলেও প্রায় শতবর্ষী কালুরঘাট রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে।
এক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আশা কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, যেটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামবাসীর যোগাযোগের দুর্ভোগই শুধু লাঘব হবে না, বিস্তৃত হবে শিল্পায়নও। আমি আশা করি উনি যেহেতু প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, চট্টগ্রামে যেগুলি বার্নিং ইস্যু আছে, যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন। সফরসূচি অনুযায়ী বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে উপদেষ্টাকে বরণ করে নিতে ও সমাবর্তনের বর্ণিল আয়োজনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া হাটহাজারীতে নিজ জন্মস্থান বাথুয়া গ্রামেও যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। পঞ্চম সমাবর্তন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাজ রব। এরই মধ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের পরিবেশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, পঞ্চম সমাবর্তনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন, এবং এবারের সমাবর্তনে কি পরিমাণ গ্র্যাজুয়েট ও অতিথি অংশ নেবেন বিস্তারিত জানাবেন। মুক্তি প্রস্তুতি এরই মধ্যে শেষ এবং আর মাত্র কয়েক ঘন্টা এরপরে বহুল কাঙ্ক্ষিত সেই পঞ্চম সমাবর্তন, যেটি প্রায় 9 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সমাবর্তনে প্রায় 23,000 গ্র্যাজুয়েট অংশ নেবেন এবং তাদের সাথে তাদের অতিথিবৃন্দ, পিতামাতা সহ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষের সমাগম হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছে। এবং এই উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এরই মধ্যে বিশাল প্যান্ডেল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং গতকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা গ্র্যাজুয়েট রয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য সমাবর্তনের গাউন, হুডি এবং ক্যাপ বিতরণ চলছে। এবং দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে ক্যাম্পাসে কিন্তু সমাবর্তনের আমেজ শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে সাবেকরা আসছেন, তারা তাদের গাউন সংগ্রহ করছেন এবং এরই মধ্যে কিন্তু ছবি তুলছেন এবং অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় করছেন, যেন সেই যুবক সময়কার যেই তরুণ সময়কার যে বিশ্ববিদ্যালয়ের জীবন, সেই জীবনে তারা আবার ফেরত গিয়েছেন, আবারও সেই পুরনো ক্লাসরুমে যাচ্ছেন, এক্সাম হলে যাচ্ছেন এবং তারা কিন্তু স্মৃতিকাতর হয়ে পড়ছেন এবং নিজেদের যে পুরনো স্মৃতিগুলো রয়েছে সেগুলো তারা হাতড়ে বেড়াচ্ছেন। ক্যাম্পাসের জারুলতলা, কলার ঝুপড়ি, সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ি, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল ফিল্ড, স্টেশন, প্রিয় শাটল, এই সব কিছু মিলে কিন্তু এক দারুণ আবহ তৈরি হয়েছে এবং সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এবং আমরা দেখেছি যে অনেকে অভিভাবক নিয়ে এসেছেন, যেহেতু আগামীকাল অনুষ্ঠানের প্রধান দিন সেই দিনটাতে ব্যাপক ভিড় হবে, এই কারণে অনেকেই কিন্তু তার যারা বাবা মা রয়েছেন তাদেরকে আজকেই নিয়ে এসেছেন, কিছুটা ভিড় কম হবে সেই হিসেবে। বাবা মাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বেশ আপ্লুত, নিজেদের সন্তানদের যে বিশেষ অর্জন, সেই অর্জনের সময়টাতে তারা সন্তানের পাশে থাকতে পেরেছেন, সেটি নিয়ে কিন্তু তারা দারুণ উচ্ছ্বসিত এবং অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের এরই মধ্যে তারা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এই সমাবর্তন যেহেতু জুলাই পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং এই সমাবর্তনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সমাবর্তন বক্তা হিসেবে বা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং এটি কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে প্রথম যে কোনো নোবেল বিজয়ী ব্যক্তি তিনি সমাবর্তন বক্তা হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখবেন। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন এবং সেই ডিপার্টমেন্টেও কিন্তু এর মধ্যে সাজ রব রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তিনি হয়তো বা তার বিভাগেও আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, সেই প্রস্তুতিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হবে, সেটিও কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। সব কিছু মিলিয়ে প্রায় 9 বছর পরে হতে যাওয়া এই সমাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেটি নিয়ে কিন্তু এরই মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে, যেটি চলবে আগামীকাল দিনভর পর্যন্ত। মুক্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের প্রস্তুতির সবশেষ জানাচ্ছিলেন শোয়েব রহমান। প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে প্রিন্স বলেন তারা ঐকমত্যে পৌঁছাতে চান, তবে আন্দোলনে অনেক জটিলতা তৈরি হওয়ায় কাজটি কঠিন বলেও উল্লেখ করেন তিনি। আর জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণের লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা
অব্যাহত থাকবে বলে জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। গতরাতে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া সাবেক এমপি মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, রিমান্ড শুনানি কি শেষ হয়েছে কিনা জানাবেন, এবং রিমান্ড শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কি বলা হয়েছে? মুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানার একটি হত্যা মামলায় আজকে আদালতে তোলা হবে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। তাকে কিছুক্ষণ আগেই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, তাকে এখন গারদখানাতে রাখা হয়েছে। শুনানি এখনো শুরু হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন তাকে এই হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হবে। যেহেতু যে মামলার যে রিমান্ডের ফরওয়ার্ডিংটি সেটি এখনো জমা দেয়নি, কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মানিকগঞ্জে তার সংসদীয় আসন, সেখানেও 2 থেকে 3টি হত্যা চেষ্টা মামলা রয়েছে তার নামে। অর্থাৎ এই যে সাবেক এই সংসদ সদস্য মমতাজ বেগম একজন কণ্ঠশিল্পী, তিনি পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন। 2008 সালে তিনি এই নারী সংরক্ষিত আসনে তিনি এমপি পদে তিনি নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালের নির্বাচন, সেই 18 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গান গেয়ে সংসদ অধিবেশনে তিনি বলে সমালোচনার শিকার হয়েছেন, আলোচনার শিকার হয়েছেন বা আলোচনার কেন্দ্র ছিলেন এই নেত্রী। এছাড়া আমরা দেখেছি যে পুলিশ যেটা বলছে, তার বিরুদ্ধে যে কয়েকটি হত্যা মামলা রয়েছে, বেশিরভাগই হত্যা মামলা তার সংসদীয় আসনের মানিকগঞ্জ 2 আসনে, তার সংসদীয় আসনগুলোতে রয়েছে তার বিরুদ্ধে। সেখানে 4 জন যুবককে হরতাল পালনের সময় গুলি করে হত্যা করা হয়, এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একাধিক এই 5 আগস্টের পরে তিনি পলাতক ছিলেন। তাকে গতকালকে রাতেই ধানমন্ডি থেকে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে এই যে মিরপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকে হত্যা মামলায়, সাগর নামের একজন নেতাকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় তাকে মূলত আজকে গ্রেপ্তার দেখানো হবে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত যেহেতু তাকে আদালতে তোলা হয়নি, সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কত দিনের রিমান্ড মঞ্জুর করা হবে বা তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে কিনা। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে এসেছেন, তারাও এখানে এজলাসে উঠছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। তোলার পরে তার যে রিমান্ড শুনানিটি রয়েছে, 7 দিনের রিমান্ড শুনানি, সেটি শুরু হবে এবং পরবর্তীতে আরও বিস্তারিত বলা সম্ভব হবে যে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়, কোন কোন বিষয়ে আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ও তার পক্ষের আইনজীবীরা কথা বলেন, এই বিষয়টি পরবর্তীতে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে। ৭১কে পাশ কাটানোর সুযোগ নেই, বরং ৭১কে ভিত্তিমূল ধরেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি ৭১-এর আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে
তাদের প্রতি নিন্দা জানায় এনসিপি। বলেন আগামী 16 মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার এভিনিউ সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইংয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সকল পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা সংগঠনে প্রাধান্য পাবে। সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কোনো সংগঠন হবে না বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। বিকাল 3টার মধ্যে দাবি আদায় না হলে দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে অনশনের 15 ঘন্টা পার হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পায়নি শিক্ষার্থীরা। অমিত হাসানের প্রতিবেদন। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের টানা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যুক্ত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরাও। প্রশাসনিক ভবন শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা এবং ক্লাস বর্জন করে টানা 10 দিন কর্মসূচি নিয়ে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় কঠোর কর্মসূচি দিচ্ছেন তারা। সবশেষ সোমবার রাত 11টা থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের 35 শিক্ষার্থী। দাবি আদায় না হলে হুঁশিয়ারি দেওয়া হয় দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচির। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সরকার পক্ষ বা ভার্সিটি প্রশাসন থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমাদের কর্মসূচি চলছে এবং টিল আওয়ার লাস্ট ব্লাড ড্রপস আমাদের আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। বিসিকে অপসারণ করা হবে, নয়তো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীদের অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে শিক্ষক প্রতিনিধিরাও। এ সময় বিষয়টি বিভাগীয় কমিশনার ও শিক্ষা উপদেষ্টাকে অবহিত করার কথাও জানান তারা। তারা এই বিষয়ে কনসার্ন, কিন্তু এই কনসার্ন হওয়ার যে ফলাফল তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কোনো প্রকারের ছলনা, কোনো প্রকারের আপনার কি বলে ওটাকে ষড়যন্ত্র আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না। টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টিতে অচল অবস্থা বিরাজ করছে। ক্লাসের পাশাপাশি বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। একাডেমিক বিপর্যয় ঠেকাতে চালু রয়েছে পরীক্ষা নেয়ার সুযোগ। মূলত অবকাঠামো উন্নয়ন ও রেজিস্ট্রার অপসারণের দাবিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরোধিতা করে শান্তিপূর্ণ আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে দাবির বিষয়ে পদক্ষেপ না নেয়ায় অবশেষে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতেই গড়ায় আন্দোলনের কর্মসূচি। অমিত হাসান, এখন বরিশাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরেই বিমানবন্দরেই সংক্ষিপ্ত বৈঠক করেন এই দুই নেতা। সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরের সঙ্গে একাধিক বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্য ছাড়াও তার এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই 3 দেশ থেকে $2 ট্রিলিয়ন অধিক বিনিয়োগ টানার আশা করছে ওয়াশিংটন। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গাজায় যুদ্ধবিরতির উদ্দেশ্যে 3 দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরই বিমানবন্দর হলে সংক্ষিপ্ত বৈঠক করেন এই দুই নেতা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। আর ট্রাম্পের এই সফরকে নিঃসন্দেহে ঐতিহাসিক সফর বলছেন অনেকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের বিরতিহীন চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় তার চেষ্টা নজর কেড়েছে সবার। পাক ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার পর এবার হামাস ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর দেখা যাচ্ছে তাকে। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গাজা যুদ্ধবিরতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রত্যাশা ট্রাম্পের। এর আগেও যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করেছিল সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতেও আলোচনা করবেন তারা। সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করতে চান ট্রাম্প ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাত $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া কাতারও বিপুল অঙ্ক বিনিয়োগ করার কথা রয়েছে। তবে ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্য সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। গাজায় যুদ্ধ বন্ধ করতে গত কয়েকদিন ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে
চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার কথা না শোনায় তিনি নেতানিয়াহুর উপর কিছুটা নাখোশ। মূলত এই কারণেই তার সফরে জায়গা পায়নি ইসরায়েল। এছাড়াও ইয়েমেনে মার্কিন বিমান হামলার বিষয়টিও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ওয়াশিংটন। ইসরায়েলের প্রতি ট্রাম্পের এমন আচরণকে বেশ উদ্বেগজনক মনে করছেন ইসরায়েলি কূটনীতিকরা। যদিও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে মধ্যস্থতাকারী পাঠাবে তেল আবিব। গাজা যুদ্ধ বন্ধ ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ইস্যুতে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। তাদের এই বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। It is taking place, and I think you may have a good result out of the Thursday meeting in Turkey between Russia and Ukraine. And I believe the two leaders were going to be there. I was thinking about flying over. I don't know where I'm going to be on Thursday. I've got so many meetings. ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ঘিরে যুদ্ধবিরতি কার্যকরের আশার আলো দেখছেন গাজার লাখ লাখ ফিলিস্তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর স্বাভাবিক হয়েছে দুদেশের সীমান্তের রাজ্যগুলো। এরই মধ্যে বিমান চলাচল শুরু করেছে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর দিয়ে। আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হওয়ায় হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার বিষয়ে আর কোনো বাধা নেই। যদিও জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাবের চণ্ডীগড় ও অমৃতসর সহ মোট 7টি শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় বোয়িং, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। নিরাপত্তাজনিত কারণে তারা এসব শহরে বিমান চলাচল করবে না বলে জানিয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠান দুটি। এদিকে পাক ভারত যুদ্ধে পাকিস্তানের 40 বেসামরিক নাগরিক ও 11 সেনা সদস্য শহীদ হয়েছে বলে দাবি ইসলামাবাদের। জানুয়ারিতে এসওয়াই গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন অ্যাথলেট ইমরানুর রহমান। তবে ফেডারেশন থেকে অনুশীলনের জন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তিনি। সাধারণ সম্পাদক বলছেন, ইমরান এখন জাতীয় দলের অংশ নন, ট্রায়ালের মাধ্যমে দলে আসার পর অনুশীলনের সুযোগ পাবেন তিনি। আরও জানাচ্ছেন তাসওয়ার নাফি। বছর কয়েক আগেও আন্তর্জাতিক কোনো অ্যাথলেটিক্স আসরে বাংলাদেশ স্বর্ণ জিতবে সে আশা করাই ছিল স্বপ্ন। তবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমান। 2023-এর কাজাখস্তান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে সোনা জিতেছিলেন ইমরান। 60 মিটার স্প্রিন্টে মাত্র 6.59 সেকেন্ড সময় নিয়ে পদক জেতা এই অ্যাথলেট অনেকদিন নেই খবরের শিরোনামে, বাড়ছে না পদকের সংখ্যাও। এবার ইমরানের মিশন আসন্ন এসএ গেমস প্রতিযোগিতা, সেজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে পাচ্ছেন না ফেডারেশনের কোনো সহযোগিতা, ব্যক্তিগতভাবেই করছেন অনুশীলন। Alhamdulillah, practice well as and right now I'm in conditioning period. Of course, the goal is to do well in the SA Games in January. Actually, at the moment, I'm waiting for the support from the federation. Till now, we haven't received anything or I haven't received any support. Well, let's see. I'm hopeful that they can do something to help me towards South Games. তবে ফেডারেশন বলছে ইমরানকে একটা নিয়মের মাধ্যমে আসতে হবে। ট্রায়াল দিয়ে জাতীয় দলের সদস্য হলেই পাবেন সুযোগ সুবিধা। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের যে সিলেকশন করেছিলাম, সে জানাইছে যে আমি পারবো না, আমার সে অসুস্থ আছে বা একটু ইনজুর্ড আছে আর কি। কাজে আমি সুস্থ হইলে আমি বলতে পারবো, আপাতত পারছি না। যে কোনো একটা ক্যাম্পে ঢুকাই কীভাবে, একটা ট্রায়ালের মাধ্যমে অথবা গেমের মাধ্যমে, যে সে যে ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা প্রমাণ করবো কীভাবে হয় তার পারফরমেন্সের উপর। আরেকটা প্রসেস আছে যে আমাদের ন্যাশনাল মিট অমুক তারিখে হবে, ন্যাশনাল মিটে যারা সিলেকশন হয় তারা ক্যাম্পে ইন হবে। এই দুইটা ওয়ে আছে। তাই দুইটা ওয়ের একটা ওয়ে তো সে অ্যাবল করে নাই। যে যেটাতেই আসুক, ন্যাশনাল টিমে আসতে হলে তার ট্রায়ালের মাধ্যমে তার পারফরমেন্স টেস্ট দিতে হবে। সাউথ এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দল যাবে কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে, কিন্তু প্রস্তুতি নিতে সময় লাগবে বিধায় ইমরান সেই সফরের ভাবনায় নেই ফেডারেশনের। আপাতত ইমরানুর রহমানকে নিয়ে তাদের পরিকল্পনা এসএ গেমসের পদক জয়। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর শিরোনামগুলো আরেকবার। কাজ সহজ করতেই দুভাগ করা হয়েছে এনবিআরকে। অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, রাজস্ব বাড়ার আশা অর্থ উপদেষ্টার। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল। 587 দিনের বিলম্ব মওকুফ করল হাইকোর্ট।
জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতে দলের নিবন্ধন বাতিলের নজির দেশে এটি প্রথম। শুনানিতে আইনজীবী। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ মামলার রায় 17 মে। বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় হতে যাচ্ছে রায়। এবং ব্যাপক সংস্কার করতে গেলে নির্বাচন ব্যাহতর শঙ্কা সিপিবির। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।